সাজিয়েছি এবং আগামী 2 দিনও কিন্তু এই আয়োজন নিয়ে আমরা কথা বলবো। বিশেষজ্ঞ অতিথিরা আমাদের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আমরা জানতে চাইবো আপনাদের মতামত। জানিয়ে দিতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বার বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাড্রেসগুলোতে লগ ইন করে যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে, অথবা আপনার হাতে যদি থাকে একটি স্মার্টফোন, যেখানে বসে আছেন বা যেখানে আছেন সেখান থেকে ইউটিউবে লাইভ স্ট্রিমিং এ কিন্তু দেখতে পারেন এটিএন নিউজ এবং সংযুক্ত থাকতে পারেন আমাদের সঙ্গে। প্রণব, আমরা এখন নিউজ অ্যাট 12 এ এসেছি। আমরা প্রাইম নিউজ থেকে আমরা মানি ম্যাটার্সেও গিয়েছিলাম। আমরা কিন্তু আমাদের আজকে যে মূল বিষয়টি পোল্ট্রি, সেটি নিয়ে আলোচনা করেছি। এবার শুরুতেই আপনি কি খবর জানাতে চান? আখি, আমরা আমাদের হাতে গতকালকে যে পরিবহনের অরাজক একটা পরিস্থিতি ছিল, সেই সংশ্লিষ্ট খবর আছে, সেটা জানাতে চাই। সাধারণ মানুষের দুদিনের অবর্ণনীয় ভোগান্ত শেষে আবারও চালু হয়েছে সাধারণ যানবাহন চলাচল। বুধবার দফায় দফায় বৈঠক শেষে নৌমন্ত্রী শ্রমিক নেতা শাহজাহান খানের প্রেস কনফারেন্সের পর স্বাভাবিক হতে শুরু করেছে বাস ট্রাক চলাচল। গত 27 ফেব্রুয়ারি 2017 তারিখে মালিক শ্রমিক নেতৃবৃন্দ এক বৈঠকে বসি। বৈঠক চলাকালে সংবাদ আসে যে ঢাকার আদালত সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভারকে ফাঁসি রায় দিয়েছে। সংবাদটি দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। বিভিন্ন জেলার মালিক ও শ্রমিক নেতারা আমাদেরকে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার খবর জানাতে থাকে। তখন বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংবাদ সম্মেলন করে এভাবেই দেশব্যাপী পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রেক্ষাপট জানালেন নৌমন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান। জানালেন তার বাসায় আয়োজিত বৈঠক থেকেই গত 27 ফেব্রুয়ারি দেশব্যাপী যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। বুধবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে বসেন নৌমন্ত্রী শাহজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা সহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। বৈঠক শেষে মতিঝিলের বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শাহজাহান খান পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান কাজে ফিরে যেতে। আমাদের এই সংবাদ বিভিন্ন জায়গায় যাওয়ার সাথে সাথে দেশের সর্বত্র যানবাহন চলাচল স্বাভাবিকভাবে কর্মসূচি করেছেন। আর আমরা কিন্তু এটাকে ধর্মঘট মনে করি না, কারণ ধর্মঘট ভিন্ন জিনিস। নোটিশ দিয়ে ধর্মঘট ডাকতে হয় আইনে, কিন্তু এটা ধর্মঘট নয়, এটা ছিল কর্মবিরতি। নৌমন্ত্রীর আহ্বানের পরপরই শুরু হয়ে যায় বাস ট্রাক সহ ভারী যানবাহন চলাচল। হাফ ছেড়ে বাঁচেন পরিবহন মালিক, শ্রমিক আর সাধারণ মানুষ। সব ক্ষেত্রে একটা সমাধান অবশ্যই আমরা চাই। আমরা জনগণ কখনো ভোগান্তি চাই না। আমি অশিক্ষিত মানুষ, 60 জন মানুষ নিয়ে আমরা ঘুরতেছি 3 দিন 4 দিন ধরে। আমরা তাদেরকে বলছি তাড়াহুড়া করবা না, রাস্তায় গাড়ি সুশৃঙ্খল ভাবে চালাবা, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়। মনে রাখতে হবে, তুমি গাড়ি চালাচ্ছ, টেলিফোনে কথা বলবা না, সুশৃঙ্খল ভাবে, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, আর কোনো ড্রাইভারকে এভাবে সাধারণত হয়, আমরা যেন আর কোনো গাড়ি বন্ধ করতে না হয়। আমাদের গাড়ি কিনে সব লোনে গাড়ি নেওয়া হয়। এই গাড়ি কিনে চললে আমাদের রেগুলার টাকা পয়সা আসে, কিস্তি দিতে পারি। আর এই গাড়ি তো যদি না চলে তো কিস্তি দেওয়া বন্ধ হয়ে যায়। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। অঘোষিত পরিবহন নৈরাজ্যের দ্বিতীয় দিন বুধবার ঢাকার রাজপথে অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে শ্রমিকরা। এমনকি জোর করে রিকশা ও সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। বাধা দেওয়া হয়েছে নাগরিকের স্বাধীন পথ চলাচলেও। দেখব ইমরান হোসেন সুমনের রিপোর্ট। আদালতের রায়ের প্রতিবাদে প্রথমে অঘোষিত পরিবহন নৈরাজ্য শুরু হয়েছিল কয়েকদিন আগে, শুধুমাত্র উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। গত 27 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় সেই ধর্মঘট প্রত্যাহারের পরপরই কোনো ঘোষণা ছাড়াই মঙ্গলবার সকাল থেকে শুরু হয় নজিরবিহীন নৈরাজ্য। নোটিশ ছাড়া দেশজুড়ে পরিবহন ধর্মঘট। মঙ্গলবারের সেই নৈরাজ্য চলে বুধবার মধ্য দুপুর পর্যন্ত। এদিন রাজধানীর গাবতলীতে সকাল থেকে শুরু হয় পরিবহন শ্রমিকদের তাণ্ডব। রাস্তার উপর ইট পাটকেল নিক্ষেপ, ট্রাফিক পুলিশ বক্সের ভেতরের মালামাল, আইল্যান্ডের উপরে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিসিটিভি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পথচারী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, রিকশার যাত্রী, অটোরিকশা চলাচলকারী, এমনকি গণমাধ্যম কর্মীরা বাদ যাননি শ্রমিক নৈরাজ্যের হাত থেকে। বুধবার ভোর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক নৈরাজ্য সকাল 9টা পর্যন্ত ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ ও মোকাবেলা করে র্যাব পুলিশ সদস্যরা। এরপর শ্রমিকেরা বেপরোয়া হয়ে উঠলে টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ভাঙচুর ও নৈরাজ্যে জড়িত কয়েকজনকে আটক করে
পুলিশ। যান চলাচলে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমরা সেই প্রতিবন্ধকতাটা রিমুভ করতে যে যতটুকু প্রয়োগ করা প্রয়োজন হয়েছে আমরা ঠিক ততটুকুই করেছি। পরিবহন নৈরাজ্যের এমন অবস্থায় যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন ঘর থেকে, তাদের অবস্থা ছিল অবর্ণনীয়। হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীর কাছে পৌঁছাতে না পারার বেকুলতা ছিল স্বজনদের কাছে। অপারেশন রোগী, সেজন্য বাবা আমার বাসায় না গেলে আমার স্বামী মরে যাবে। হওয়াটা অত্যন্ত ভালো, তো কিন্তু কেন সবাই কিন্তু আল্লাহ শান্তি দেয়, আল্লাহ সবার উপরে যেন আল্লাহ শান্তি রহমত করে। ভাইরাস মানিগঞ্জ সিংহের থানা আছে না, এই জায়গা থেকে আসছি। আমি তো জানি না যে বাবা এরকম, তাইলে আসতাম না আমি। কোনো ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘটের বিষয়ে সাধারণ পথচারী ও যাত্রীরা ছিলেন শঙ্কিত। এমন অবস্থায় আর যাতে পড়তে না হয় সেই দাবি উঠেছে তাদের কাছে। রায়টা হওয়া অত্যন্ত ভালো, অত্যন্ত, কেন দেশের অ্যাক্সিডেন্ট কমে যাবে। রিক্সা থেকে কয়েকবার নামাই দিয়েছে ভাইয়া, কথা বলতে পারতেছে না। হাইটটা আইতে ভাই দফার রফার শেষ। সমস্ত ভোগান্তি কেন জনগণের উপরে আসবে? কি কষ্ট করে যেতে হয় আমাদের অফিসে। আমি আসছি সেই নোয়াখালী থেকে, গতকাল সকালে রওনা দিছি, আর আজকে সকালে আসছি রিক্সা ভ্যান এইভাবে দিয়ে আমি আসতেছি। যেই মামলার রায়ের বিরুদ্ধে শ্রমিকেরা এই ধর্মঘটের ডাক দিল, ঘোষণা ছাড়া সেই মামলা সম্পর্কে অবশ্য কোনো তথ্য জানে না তারা। তাহলে কেন এমন নৈরাজ্য? মৃত্যুদণ্ডটা কেন দেওয়া হয়েছে? ড্রাইভার লোক মারছে গাড়ির মাধ্যমে। এটা কি দুর্ঘটনা ছিল না ইচ্ছা করে খুন করছে উনি, কোনটা সেটা জানা ছিল না। এমন নৈরাজ্যকর পরিস্থিতির জন্য সাধারণ মানুষ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেপথ্য ভূমিকার সমালোচনা করছেন। বলছেন, সরকারে এমন একজন মন্ত্রী থাকলে জনগণ শান্তি পাবে কোথায়? জনগণকে হয়রানি করে কারো মন্ত্রিত্ব করার অধিকারী দেশের সরকার, এদেশের গণতান্ত্রিক ভাবে কেউ কাউকে দেয় নাকি। উনি ঘরে বসে বসে এসির ভিতরে দেখতেছে যে শ্রমিকরা এদ গেছে, অবসরে যাচ্ছে। ওনার পদত্যাগ করা উচিত, সরকারের বিরুদ্ধে উনি অবস্থান নিছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা পোল্ট্রি শিল্পের নীরব বিপ্লব নিয়ে কথা বলছি এবং রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেই সেমিনার এবং সেই আয়োজনটি চলছে। আমরা এই মুহূর্তে সরাসরি যোগ দিতে চাই শামসুল আরিফিন খালেক, যিনি ওয়ার্ল্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি, তিনি বক্তব্য রাখছেন। আমরা একটু শুনে আসতে চাই। প্রবৃদ্ধি লাভ করেছে 2017 থেকে 21 সালে তা 20% উপরে যাতে নিয়ে যাওয়া যায়, সেটা আমরা সেইভাবে আমরা একসাথে কাজ করতে চাই। বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিবেশ বাদ দিতেই না, আমাদেরকেও চিন্তিত করছে। কারণ পোলট্রিতে রোগ জীবাণু সংক্রমণ এর কারণে বেড়ে যাচ্ছে, ফলে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। শত সাবধানতা এবং বায়োসিকিউরিটি মেনে পোলট্রি উৎপাদন করেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না, কারণ আমাদের দেশের মানুষ বাজার থেকে জীবন্ত মুরগি কিনতেই পছন্দ করে, অথচ বাজারগুলোর ব্যবস্থাপনা আকাঙ্ক্ষিত মানের নয়। তাই সরকারের কাছে ওয়েট মার্কেটগুলো নিয়মিতভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা এবং ক্রমান্বয়ে লাইভ মার্কেট থেকে ওয়েট মার্কেটে ট্রান্সফার করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিগত 2 বছর থেকে পোলট্রি খাতের উপর যে কর আরোপ করা হয়েছে, কাঁচামালের উপর যে শুল্ক আরোপ করা হয়েছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যে হারে দিতে হচ্ছে, পোলট্রি উৎপাদকদের জন্য তা অনেকাংশেই যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। অত্যাবশ্যকীয় কাঁচামাল আমদানির উপর শুল্ক এবং এআইটি 2021 সাল পর্যন্ত রহিত করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। সাশ্রয়ী মূল্যে সবার জন্য নিরাপদ প্রাণীজ আমিষের যোগান নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। WPSA বাংলাদেশ ব্রাঞ্চ, সরকারি পর্যায়ে সংশ্লিষ্ট সকলে, BPICC সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই হাতে হাত মিলে কাজ করি এবং পোলট্রি শিল্পের উন্নয়নকে নিশ্চিত করি এবং আমাদের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এতক্ষণ বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বলছিলেন শামসুল আরিফিন খালেক, এবং তিনি যে কথাটি বলছিলেন যে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে নতুন রোগ বালাইও কিন্তু এ ধরনের প্রাণী বা মুরগিদের মধ্যে হয় এবং বাংলাদেশের মানুষ বাজার থেকে জীবন্ত মুরগি কিনতে খুব বেশি উৎসাহী, এবং সেই বিষয়টি এবং ভ্যাট, এআইটি এবং অন্যান্য বিষয়গুলি সরকারের আসল দৃষ্টি তিনি কামনা করেছেন। আমরা এই মুহূর্তে আমাদের হাতে যে খবর আছে সেই খবরে ফিরতে চাই। আখি, আমাদের হাতে কিন্তু সেই পরিবহন ধর্মঘটের বেশ কিছু খবর আছে। কাল থেকে যে নৈরাজ্য চলছিল এবং আমরা সেই খবরগুলো সরাসরি দর্শকদের জন্য কালকে সারাদিনই প্রচার করার চেষ্টা করেছি। আবারও জানাতে চাই, সারা দেশে পরিবহন সেক্টরের নৈরাজ্যের জন্য নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে নিয়ে আবারও ব্যাপক সমালোচনার ঝড় উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। দাবি উঠেছে অবিলম্বে তার পদত্যাগের। ধর্মঘটে পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এবং সরকার সমর্থিত পরিবহন নেতাদের মদত দেওয়ারও অভিযোগ উঠেছে।
সারা দেশে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিকে ধর্মঘট না বললে স্বেচ্ছায় অবসরে গেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের এমন বিতর্কিত বক্তব্য এখন ভাইরাল হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সামাজিক মাধ্যমগুলোতে। সড়ক পরিবহন ফেডারেশনের খুলনা অঞ্চলের নেতারা ধর্মঘট প্রত্যাহার করলেও নৌ পরিবহন মন্ত্রীর সরকারি বাসায় শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে ধর্মঘটের এই সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয় এমন অভিযোগও উঠেছে। কেউ কেউ লিখেছেন, বিচার বিভাগ আদালত নয়, কোন ধারায় মামলা হবে তা নির্ধারণ করে দিচ্ছেন সরকারের মন্ত্রীদের শ্রমিক সংগঠনগুলো। সরকারের কোন মন্ত্রী ধর্মঘটের প্রত্যাহারের আহ্বান জানাচ্ছেন, আবার কেউ কেউ মদত দিচ্ছেন, যেন শস্যের মধ্যেই ভূত, এমন মন্তব্য অনেকের। পরিবহন সেক্টর সহ নানা ইস্যুতে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত সমালোচিত শাহজাহান খানের পদত্যাগের দাবিও উঠেছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, আবারও আপনাদের বসুন্ধরা কনভেনশন সেন্টারে নিয়ে যেতে চাই। সেখানে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার বক্তব্যে। পোল্ট্রি সায়েন্স উদ্যোক্তা খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে স্বাধীনতা এই মাসে সংগ্রামী শুভেচ্ছা এবং সবাই লাখ শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। মহান স্বাধীনতার এই দিবস মাসে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনকে, শহীদের আত্মত্যাগ, বীর মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদানকে, যার বিনিময়ে ৭১ সালে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম দেশ, যার নাম বাংলাদেশ। মাননীয় সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা কর্তৃক দেশের পোল্ট্রি সেক্টরের উন্নয়নে যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং এই অ্যাসোসিয়েশন, আমার বিশ্বাস যে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে পোলট্রি খামারিরা আছেন তাদের সমস্যা, তাদের সম্ভাবনা এবং সম্প্রসারণ, এই তিনটি ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভূমিকা রেখে চলছেন। এটা আমি এর আগেও এই ধরনের সম্মেলনে এসেছি এবং সেই অভিজ্ঞতা থেকে বা বিভিন্ন কাগজে এর কার্যক্রম সম্বন্ধে যতটুকু জানি বা জেনেছি তার ভিত্তিতেই আমার এই মন্তব্য। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের সৃষ্টি 1912 সালে এবং প্রায় শতাধিক বছরের পুরনো এই সংগঠনটি বিশ্বব্যাপী পোল্ট্রি উন্নয়নে যে অবদান রেখে চলেছে তার বিশ্বব্যাপী সমাদৃত এবং স্বীকৃত। বাংলাদেশের কার্যক্রম 1997 সালে শুরু হলেও স্বল্প সময়ের ব্যবধানে এদেশের বিশাল জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে এই সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। 1997 সালে শুরু হওয়ার কারণ হলো এই, আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭১, কিন্তু আমরা এর ভিতরে এই সেক্টরটি ঢুকি, কেন আমরা জানি ৭৫ বিধ্বস্ত বাংলাদেশকে কেবল গড়ে তুলবেন, অর্থাৎ টেক অফের সময় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তারপরে যে সময়গুলো, সেগুলো বলতে গেলে সেই রবীন্দ্রনাথের ভাষায়, আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা, তাই ছিল বাংলাদেশের অবস্থা। ৩০ লক্ষ লোকের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ সেই আবির্ভূত হয়েছিল পৃথিবীর মানচিত্রে, তার এতদিন সময় লাগার কথা নয়। এই দেশ যদি ৭৫-এর পরে সেই বেপথু এবং একটা সেই কি বলবো, যাকে বলে কোনো দিক চিহ্নহীন, লক্ষ্যহীন দেশে পরিণত না হতো, বরং
এর হাঁটাটা যদি উল্টো পথে না হতো, এটাকে পাকিস্তান বানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী যদি দেশ পরিচালিত না হতো, তাহলে আজকে আমরা যেখানে এসেছি এই দেশ এর বহু আগেই 80-র দশকে আমাদের সেখানে পৌঁছানোর কথা, এবং আজকে আমরা বিশ্বের উন্নত দেশের একটি দেশে পরিণত হতে পারতাম। এটি আমার দৃঢ় বিশ্বাস। কেননা মাত্র কয়েক বছর আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন এই পর্যন্ত আসতে পেরেছি, তাহলে আমরা যদি দীর্ঘ সময়ে সেই স্বাধীনতার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের পদচারণা থাকতো, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আজকে যে কথাটি এখানে এসছে, বাংলাদেশের কার্যক্রম 97 সালে, তাহলে সময়টা কখন? যে 75-এর পরে দীর্ঘ 21 বছরে যখন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা সরকার গঠন করলেন, তারপরেই এর পদচারণা শুরু হয়েছে। এর মধ্যে তো সময় আরও গেছে, তখন কেন পদচারণা বা পথযাত্রা শুরু হয়নি? কেন এদিকে কেউ লক্ষ্যই করেনি। আসলে দেশের লক্ষ্যটা কি ছিল? যে সাহায্য আনো, খাও, আর স্লোগান হলো মানি ইজ নো প্রবলেম। অথচ ভিক্ষার টাকা, হ্যাঁ, নিজেকে উপার্জন করতে হয় না, কিন্তু নিজেকে খাটো করতে হয়, নিজেকে সেই দিনহীন করে দেয়, একটি দেশকে দিনহীন করে দেয় এই ধরনের সেই দর্শন অনুযায়ী বাংলাদেশ চলছে। 96-তে যখন জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করলেন, তার হাতে এমনকি জাদুর কাঠি ছিল, যে জাদুর কাঠি দিয়ে তিনি সেই বাংলাদেশকে মাত্র 5 বছরের ভিতরে অন্তত দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন। আপনারা জানেন, সেই 96 থেকে 2001-এর ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এফএও কর্তৃক সেরেস পদকে ভূষিত হয়েছিলেন, এবং সেরেস পদক এটা কোনো ঘুষ দিয়ে বা পয়সা দিয়ে কেনা যায় না, এটা আমরা সবাই জানি। এবং সেরেসের যে ক্রাইটেরিয়া, একটি দেশ পরপর 3 বছর যদি একই সূচকে এবং ঊর্ধ্ব গতিতে কাজ করে, তখনই সে সেই সেরেস পদক লাভ করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি করতে পেরেছিলেন। কিন্তু তারপর 2001-এর পরে আবার উল্টো পথে যাত্রা, এবং তার সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি এই পোলট্রি সেক্টর। এটি যখন আমরা দূর থেকে অসহায়ভাবে দেখেছি, তখন এটি ছিল আমাদের উপলব্ধি। কেননা যখন আমরা দানাদার খাদ্যে সম্পূর্ণ হলাম, তখন পোলট্রি শিল্প টেক অফ করা শুরু করলো। কেননা পোলট্রি বিশেষ করে যখন শিল্প হয়, তখন তো মুরগি হেঁটে ঘুটে খায় না, সে কেজ বার্ড হয়ে যায়, সে এক ভার্টিক্যাল ডেভেলপমেন্ট হয়, একের পর এক সেই এক একটা টায়ার সেখানে তাকে রাখা হয়, সামনে খাবার থাকে, সুষম খাদ্য, এবং সেটা সে খায়। যেখানে সিরিয়ালই নাই, বাকি আপনি আর কি মিশাবেন যেটা খেয়ে এই পোলট্রি শিল্প তার বিকাশ ঘটাবে। সুতরাং এর উপরে মরার উপরে খাড়ার ঘাট যেটা আমরা দেখতে পেলাম, সেটা হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আমাদের পোলট্রি শিল্পকে আরেকটা ঝাঁকুনি দিল বলতে গেলে। সেই প্রায় একটা নিঃশেষিত অবস্থার দিকে এসে 2007 সাল পর্যন্ত এটি চলল। 8-এ সেই সব কিছু স্তব্ধ। 2009-এ জননেত্রী শেখ হাসিনা তিনি সরকার গঠন করলেন। সরকার গঠন করার পরে এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ে সরকার তখন হিমশিম খাচ্ছিল। কিন্তু একটি জিনিস আমি বলবো, যে আমাদের সরকার, শেখ হাসিনার সরকার, তার বিজ্ঞানী মানসিকতা আছে। শেখ হাসিনার নেতৃত্বের বহুমুখী দিকের একটি দিক হলো তার বিজ্ঞান মানসিকতা। এই বিজ্ঞান
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন থেকে মতিয়া চৌধুরী তিনি বলছিলেন যে এই পোল্ট্রি শিল্প এবং এই পোল্ট্রি শিল্পের নানান উত্থান পতনের গল্প তিনি কিন্তু বলছিলেন যে বিশেষ করে 1995 সাল থেকে কিন্তু এই অগ্রযাত্রা শুরু এবং বিভিন্ন সময়ে সরকারের পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সরকারের আলোকে কিভাবে এই পোল্ট্রি শিল্প সংগ্রাম করে বেঁচে থেকেছে সেই গল্প তিনি বলছিলেন এবং সেই বাস্তবতার যে তথ্যপাত্র সেগুলো তিনি বলছিলেন। আমরা এই মুহূর্তে আমাদের হাতে বেশ কিছু খবর আছে আর কি আমরা যেতে চাই এবং জানিয়ে দিতে চাই। আপনারা জানেন, আরো একবার জানাতে চাই, দেড়দিনের পরিবহন ধর্মঘটে সাধারণ মানুষের দুর্ভোগ সীমাহীন। প্রবল জনমতের চাপে পড়ে ধর্মঘট ডাকার দায় দুই মন্ত্রী অস্বীকার করলেও গাড়ি চলাচলের ঘোষণা দিয়ে কার্যত তারা স্বীকার করে নিয়েছেন ওই দায়। সরকারের মন্ত্রী হিসেবে জনগণের স্বার্থ দেখা তাদের দায়িত্ব হলেও তারা দেখেছেন আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনকারী স্বার্থ। রিপোর্ট করেছেন মাসুদুল হক। সড়ক দুর্ঘটনায় ঘাতক চালকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ, তখন আদালতের রায়ের বিরুদ্ধে শ্রমিকদের ঠেলে দেওয়া হচ্ছে। আদালতের কাজ হচ্ছে সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে দোষীকে উপযুক্ত সাজা দেয়া। এই সাজায় কেউ অসন্তুষ্ট হলে উচ্চ আদালতে গিয়ে প্রতিকার চাইতে পারেন। তা না করে সাধারণ মানুষকে জিম্মি করে আদালতের বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্মঘট কেউ সমর্থন করতে পারেন না। বাংলাদেশের আইন অনুযায়ী আদালতের আদেশের বিরুদ্ধে এই ধরনের ধর্মঘট ডাকা যায় না। কন্টেম্পট অফ কোর্ট। এছাড়াও এটা ভীষণভাবে অন্যায়, এটা কোনো অবস্থায় প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নেই, প্রশ্রয় দেওয়া উচিত হবে না। আদালতের উচিত হবে এই ব্যাপারে খুব কঠোর ব্যবস্থা নেওয়া। পরিবহন ধর্মঘটের জন্য অনেকেই নৌ পরিবহন মন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান এবং সমবায় প্রতিমন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা সহ কাউকে কাউকে দায়ী করছেন। আজকে আরেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, তখন কিন্তু আজ শ্রমিকদের আমরা কন্ট্রোল করতে পারলাম না। এটা কিন্তু বাস্তবতা। এটা অন্য একটা রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে, আমরা সুতরাং তাদেরকে কোনো সুবিধা আমরা দিতে চাই না। দুর্ঘটনার কারণে ফাঁসি ও যাবজ্জীবন সাজা হওয়ার আশঙ্কায় শ্রমিকরা নিরাপত্তার অভাব বোধ করছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন একটি অবৈধ সংগঠন, যে সংগঠনটার কোনো বৈধতা নাই, পেশি শক্তির বলে এবং সন্ত্রাসী দ্বারা পরিচালিত এবং সারা বাংলাদেশের পরিবহন জগৎ তাদের কাছে জিম্মি। শাহজাহান খান এক সময় জাসদের নেতা ছিলেন। 2001 সালের সংসদ নির্বাচনে প্রথমে মনোনয়ন না পেয়ে গুজব ছড়ায় যে তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন। অনেকে আমার এই বঙ্গবন্ধু কোর্ট দিয়ে কথা বলতে চান। শপথ অনুযায়ী একজন মন্ত্রীর অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাযথ আচরণ করার কথা। আর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের কাজ হচ্ছে সংশ্লিষ্ট গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা। এখন মন্ত্রী ও পেশাজীবী সংগঠনের নেতা হিসেবে একসঙ্গে দায়িত্ব পালন দুপক্ষের স্বার্থে সংঘাত তৈরি করে কিনা এই প্রশ্ন সামনে চলে এসেছে। একদিকে মন্ত্রী, আর একদিকে বার্গেনিং এজেন্ট, আরেক দিক থেকে ফেডারেশনের নেতা, আপনি থাকতে পারেন না। সংবিধান ওত নিয়ে রাষ্ট্রের পক্ষে থাকার জন্য ওত নিয়েছে, তখন তো উনি অন্য পক্ষে যেতে পারেন না। অতএব রাষ্ট্রের সঙ্গে যখন ওই বিষয়গুলোর কোনো আপনার বিরোধিতা কোনো ইস্যু নিয়ে হয়, তখন উনি যখন অন্য পক্ষে যায় তখন কিন্তু ওনার শপথ ভঙ্গ হয়ে যায়। নেতা হয়েও ধর্মঘট বিষয়ে এখন তারা দায় অস্বীকার করছেন। অনেকের মনে প্রশ্ন, এই ধর্মঘটে তাদের সমর্থন না থাকলে ধর্মঘট প্রত্যাহারের জন্য মঙ্গলবার তাদের কোনো উদ্যোগ কেন দৃশ্যমান হয়নি? জনগণকে হয়রানি করে কারো মন্ত্রিত্ব করার অধিকার দেশের সরকার, এদেশের গণতান্ত্রিক ভাবে কেউ কাউকে দেয় নাকি? জনগণের ট্যাক্সের টাকা বেতন নেয় আর উনি জনগণকে এই অবস্থা হয়রানি করতেছে। ওনার পদত্যাগ করা উচিত। সরকারের বিরুদ্ধে উনি অবস্থান নিচ্ছে। অনেকে শঙ্কায় আছেন, আদালত অবমাননা করে শ্রমিকদের আন্দোলন সফল হলে সড়ক দুর্ঘটনায় কোনো মৃত্যুর বিচার হবে না। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। পাখি কালকে কিন্তু সারা দেশের মানুষের মুখে মুখে কিন্তু এই কথাগুলো কিন্তু ঘুরে ফিরেছে। বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রী, তার কর্মকাণ্ড, তার বিভিন্ন সময়ের বক্তব্য, সেগুলো কিন্তু মানুষকে নানাভাবে হতাশ এবং দুঃখিত করে তোলে। এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেছি যে তীব্রভাবে কিন্তু মানুষ এই কথাগুলোই বলছিল এবং কিছুক্ষণ আগে আমরা একটি প্রতিবেদনও দেখেছি এর উপরে। এরপর কি খবর থাকছে আমাদের? এই সংশ্লিষ্ট একটি খবর, মাননীয় প্রধানমন্ত্রীর একটি খবর আমরা জানিয়ে দিতে চাই যে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ, ফিটনেসবিহীন
গাড়ি নিষিদ্ধ করা, চিহ্নিত 272টি ব্ল্যাক স্পটের প্রতিকার, বেশ কিছু মহাসড়কে 4 লেনে উন্নতি করা সহ সচেতনতামূলক কর্মকাণ্ড সহ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মোটরযান দুর্ঘটনায় আঘাত পেলে, ক্ষতিগ্রস্ত হলে বা আঘাত পেয়ে মারা গেলে ক্ষতিপূরণ দিতে প্রক্রিয়াধীন সড়ক পরিবহন আইনের সুনির্দিষ্ট প্রস্তাব যুক্ত করার কথাও জানান সংসদে প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে এসব কথা জানান তিনি। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর সহ সব প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে সরকারের নেয়া বেশ কিছু পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ভিন্ন ভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি জানান, কেউ জঙ্গিবাদ থেকে ফিরলে সরকার তাকে আইনি সহায়তা ও পুনর্বাসন দেবে। সন্দেহভাজন, নিখোঁজ ব্যক্তি ও পলাতক জঙ্গিদের তালিকা করা হয়েছে জানিয়ে সংসদে তিনি বলেন যে জঙ্গি সংগঠনগুলোর অনলাইন ভিত্তিক প্রচারণার দিকে গোয়েন্দাদের নজরদারি আরও বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের স্বার্থে উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, তাই এর ব্যবহারেও সবাইকে সচেতন হতে হবে। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 8টি বিদ্যুৎ কেন্দ্র, 10টি উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা এবং বান্দরবানের থানচি উপজেলায় প্রথমবারের মতো বিদ্যুৎ পৌঁছানো কার্যক্রমের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে রূপালী ব্যাংক, শিওর ক্যাশের মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণ এবং বিজয় সরণিতে যানজট নিরসনে প্রস্তাবিত ইউ লুপের নকশারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী এসব এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তার সরকার সততা ও দক্ষতার সাথে পরিকল্পনা বাস্তবায়ন করার ফলেই বিদ্যুৎ খাতের এই অগ্রগতি। দুর্নীতি, লুটপাট আর স্বজনপ্রীতি করে তারা দেশের উন্নয়ন রুদ্ধ করে দিয়েছিল বলে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করে দিচ্ছি, বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে, যেন বিদ্যুৎ কোনো মতেই যেন অপচয় না হয় এ ব্যাপারে প্রত্যেকে সচেতন হতে হবে। ঘর থেকে বেরোবার সময় নিজে হাতে সুইচটা অফ করে দেওয়া বা ওই মোবাইল ফোন চার্জ হওয়ার পর সে প্লাগটা খুলে ফেলা বা সেখানে সুইচটা অফ করে দেওয়া। টেলিভিশনটা খালি বন্ধ করলেই হবে না, মেন সুইচটাও বন্ধ করতে হবে। তাহলে দুটো কাজ হবে, একটা হবে যারা বিদ্যুৎ ব্যবহার করছেন আপনাদের বিলও কম আসবে। রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 15 জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। হাইওয়ে পুলিশ জানায়, সকাল 6টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁও রূপসী পরিবহনের রংপুর পীরগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 নারী যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মারা যান আরো একজন। গাড়ি চালানোর সময় চালক সম্ভবত ঘুমিয়ে পড়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ পর্যায়ে একটা বিরতি নেবার সময় হলো, আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি আরো অনেক খবর নিয়ে, সঙ্গে থাকুন।